হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, ব্যাপন। ব্যাপন রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস। ব্যাপন সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, অনেকে বুঝি, কিন্তু অ্যা বিশ্লেষণভাবে এবং কি সহজলভ্যভাবে বিশ্লেষণভাবে ব্যাপনটা আসলে কি অনেকে আমরা জানি না। অনেকে আমরা ব্যাপনের সংখ্যাটা ঠোঁটস্থ মুখস্থ করি। কিন্তু আসলে ব্যাপন যে ব্যাপন খুবই একটা ইজিলি বিষয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে প্রায় ঘটে থাকে। যারা এই ব্যাপন সম্পর্কে জানো তারা অবশ্যই জানতে তারা অবশ্যই বলতে পারবে যে আমাদের জীবনের ব্যাপন, আমাদের জীবনে যে দৈনন্দিন প্রতিদিন নিয়ত যে আমাদের বাড়িতে সব জায়গাতে ব্যাপন ঘটে, সেইটা আজকে অ্যা আমার ক্লাসটা করলে বুঝতে পারবা। আমরা যে মূলত স্কুলে যাই, অনেকে আমরা গায়ে সেন্ট মেখে চলে যাই স্কুলে। স্কুলে যাওয়ার পর কি আমার সেন্টটা আমার স্কুলের যে সহপাঠী রয়েছে রুমে, সব সহপাঠীর মধ্যে নাকে ছড়িয়ে যায়। আবার ১ গ্লাস পানি নাও। তুমি ১ গ্লাস পানি নাও। ওই পানির মধ্যে দেখো যে ১ ফোঁটা লাল অথবা নীল রঙের দ্রবণ দাও। দেখবা যে ওই গ্লাসের সম্পূর্ণ পানিতে সমানভাবে ছড়িয়ে পড়তেছে কি নীল বা লাল দ্রবণের ফোঁটাটা। ঠিক আছে? আবার বাড়িতে যদি তোমরা উম কি করা যে আরবার যদি তোমাদের বাড়িতে রান্না হয় পোলাও কিংবা বিরিয়ানি কিংবা মাংস রান্না হয়, সেক্ষেত্রে যে পোলাও, বিরিয়ানি বা মাংস রান্না করার পর যদি তোমরা একটা রুমে নিয়ে আসো, তাহলে দেখবা যে ওই রুমে আস্তে আস্তে সব রুমে কি একটা সুগন্ধি ভরে যায় মাংস, পোলাও বা বিরিয়ানির। এই যে আমি এতক্ষণে যে ৩ টা বিষয় বা এতক্ষণে যে উদাহরণগুলো দিলাম, এই যে গন্ধ কিংবা পানির মধ্যে যে অ্যা লাল বা নীল দ্রবণের রং সব জায়গাতে ছড়িয়ে পড়তেছে, এটাই আসলে একটা ব্যাপন। তাহলে কি এটাই একটা ব্যাপন প্রক্রিয়া। সব জায়গাতে ছড়িয়ে পড়তেছে। আস্তে আস্তে করে। ঠিক আছে? আমাদের দৈনন্দিন যে কাজগুলো করি, সবখানি কিন্তু আসলে ব্যাপন আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। আমরা যারা মূলত বুঝি না, জানি না, যারা ব্যাপন সম্পর্কে বিশদ ধারণা নেই, তারা হয়তো অবশ্যই আমরা বলতে পারব না। এবার যাই আসল ব্যাপনের সংখ্যা আগে দেখি। হ্যাঁ, দেখো আমরা দেখতে পাচ্ছি ব্যাপনের সংখ্যা। ঠিক আছে? কোনো মাধ্যমে কোনো মাধ্যমে কঠিন ও বায়বীয় পদার্থের কঠিন তরল হবে। কঠিন তরল, দেখো কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। আসল কথা প্রথমে আসি, দেখো কোনো মাধ্যমে, আমার কিন্তু একটা মাধ্যম লাগবে। ব্যাপনটা মানে আমি যে উদাহরণগুলো দিলাম, নীল বা লাল দ্রবণ, এটা যে সম্পূর্ণ ছড়িয়ে পড়তেছে সেটা কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। তাইলে আমার মাধ্যম ছাড়া আসলে ব্যাপন হয় না। মাধ্যম ছাড়া ব্যাপন হয় না। যেমন আমি কি বললাম যে পোলাও বা বিরিয়ানি যদি রান্না হয়, সেক্ষেত্রে যদি তুমি একটা রুমে রাখো, সেক্ষেত্রে সেই বিরিয়ানি বা পোলাওর গন্ধটা সব জায়গাতে ছড়িয়ে পড়ে। সেটাও কিন্তু কিসের মাধ্যমে যাচ্ছে? বাতাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাতাস বা বায়ুমণ্ডলের মাধ্যমে সুগন্ধটা সব জায়গাতে আস্তে আস্তে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়তেছে। তার মানে কি আমার কি মাধ্যম লাগবে না? তাইলে ব্যাপনটা ছড়িয়ে পড়ার জন্য আমার অবশ্যই একটা কি মাধ্যমের প্রয়োজন আছে। আবার কি আছে? দেখো কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত, তার মানে কি ব্যাপনটা আমার কোন পদার্থের ক্ষেত্রে ঘটে? কঠিন পদার্থ, তরল পদার্থ ও বায়বীয় পদার্থ, ৩টি পদার্থেই কিন্তু আমাদের ব্যাপন ঘটতে পারে। তাহলে কোনো মাধ্যমের প্রয়োজন তরল বা বাতাস, এবং কঠিন তরল ও বায়বীয় পদার্থের, এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে। দেখো যে কঠিন এই জায়গাতে তরল হবে, ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে এখানে কি ৩টা পদার্থরে আমার কি ব্যাপন ঘটতে পারে। ৩টি পদার্থের কি ব্যাপন ঘটতে পারে। এখন কথা হচ্ছে পদার্থের স্বতঃস্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত কথাটা আমরা কি নিজে নিজে
নিজে নিজে সে নিজে নিজেই নিজে নিজে মানে আহ, নিজে নিজেই ব্যাপন করতে পারে ব্যাপন, ঠিক আছে, মানে স্বতঃস্ফূর্তভাবে মানে নিজেই নিজেই ছড়িয়ে পড়তে পারে এবং সমানভাবে আস্তে আস্তে সমানভাবে বলতে কি, এই রুমের যদি আমি পোলাও বা বিরিয়ানি রাখি সেক্ষেত্রে দেখবা যে গন্ধটা আস্তে 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 পুরো রুমে ছড়িয়ে পড়ে এবং রুমের যে বায়ুমণ্ডলের যে তাপমাত্রা বা ঘনমাত্রা, সেই ঘনমাত্রার সব জায়গাতে আস্তে 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 সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাইলে এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বেপন বলে। তার মানে কি, আমার মাধ্যম লাগবে, কঠিন, তরল ও বায়বীয় তিনটি পদার্থেরই কি ব্যাপন ঘটে স্বতঃস্ফূর্তভাবে নিজেই ব্যাপন আহ, নিজেই ব্যাপন ঘটে এবং সমানভাবে মানে সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এটা গেল আমার ব্যাপনের সংজ্ঞা। এখন আসি আমরা ব্যাপনের বৈশিষ্ট্য। হ্যাঁ, এবারে আসি ব্যাপনের বৈশিষ্ট্য। ব্যাপনের বৈশিষ্ট্য, ব্যাপন প্রথমে বলছিলাম স্বতঃস্ফূর্তভাবে, মানে কি স্বতঃস্ফূর্তভাবে মানে নিজেই আস্তে আস্তে ব্যাপনটা ছড়িয়ে ব্যাপনের কাজ করে, ঠিক আছে। দীর্ঘ সময় স্থায়ী হয়, দীর্ঘ সময় স্থায়ী হয় তার মানে কি, এই রুমে সমানভাবে সব জায়গাতে ছড়িয়ে পড়ার জন্য অবশ্যই একটু সময় লাগবে। এই জন্য ব্যাপনটা একটু দীর্ঘমেয়াদী সময় ধরে ব্যাপন প্রক্রিয়াটা চলে। আবার কি উচ্চ ঘনমাত্রার দ্রবণ থেকে নিম্ন ঘনমাত্রার দ্রবণের দিকে ছড়িয়ে পড়ে। যেমন আমি পানির এক গ্লাস পানিতে এক ফোঁটা নীল বা লাল রঙের দ্রবণ দিলাম। আমার লাল বা নীল দ্রবণের রংটাতে ঘনমাত্রা উচ্চ ঘনমাত্রা এবং পানির ঘনমাত্রা কম, সেক্ষেত্রে সম্পূর্ণ পানিতে আস্তে 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 সব জায়গাতে ছড়িয়ে পড়ে, মানে উচ্চ ঘনমাত্রা মানে থেকে পানির যে নিম্ন ঘনমাত্রা সব জায়গাতে ছড়িয়ে পড়তেছে, ঠিক আছে। আবার যদি আমি রুমে আহ, আহ, কোনো পোলাও বা বিরিয়ানির রাখি, সেক্ষেত্রে পোলাও বা বিরিয়ানির যে সুগন্ধি, সেই সুগন্ধির যে ঘনমাত্রা, রুমের যে চারপাশে বাতাসের যে ঘনমাত্রা নিম্ন ঘনমাত্রা, সে বিরিয়ানি বা পোলাওর যে সুগন্ধটা আস্তে আস্তে রুমের বাতাসের যে ঘনমাত্রা আছে সেই ঘনমাত্রার নিম্ন ঘনমাত্রার দিকে আস্তে আস্তে সব জায়গাতে ছড়িয়ে পড়তেছে, ঠিক আছে। তাইলে আমার ব্যাপনটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং নিজেই ব্যাপন প্রক্রিয়া হয় এবং উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এবং এর কোনো চাপের প্রভাব নেই, মানে চাপ দিতে হচ্ছে, চাপ দেওয়ার ফলে ব্যাপনটা চলে যাচ্ছে, এরকম কোনো চাপ নেই যে আমাদের ব্যাপনটা চাপ দিয়ে ব্যাপন করতে হচ্ছে, এটা নেই। আসলে ব্যাপনটা স্বতঃস্ফূর্তভাবে কোনো চাপ প্রয়োগ করার প্রয়োজন নেই, ঠিক আছে। স্বতঃস্ফূর্তভাবে মানে নিজেই আস্তে আস্তে ব্যাপন প্রক্রিয়া করতেছে স্বতঃস্ফূর্তভাবে, যেহেতু সেক্ষেত্রে চাপের কোনো প্রয়োজন নেই। এবং কঠিন তরল ও বায়বীয় বা গ্যাসীয়, কঠিন তরল ও বায়বীয় পদার্থ মানে তিনটি পদার্থই আমাদের ব্যাপন করতে পারে, ঠিক আছে। তিনটি পদার্থের কি ব্যাপন করতে পারে। আশা করি ব্যাপনের বৈশিষ্ট্য সমূহ তোমরা ভালো করে আয়ত্ত করতে পেরেছো। এগুলো ব্যাপনের বৈশিষ্ট্য। এবারে আসি কোন তাপমাত্রায় বা কোন অবস্থায় ব্যাপনের হার বেশি, কোন অবস্থায় ব্যাপনের হার বেশি, ঠিক আছে। এবার আসি ব্যাপনের হার নির্ণয়। আমরা দুইটা পাত্র নিচ্ছি, একটা পানির পাত্র নিচ্ছি কি ঠান্ডা পানি, আর একটা পাত্র নিচ্ছি কি গরম পানি। এখন গরম পানি বলতে আমরা এই পানিটাকে তাপ দিচ্ছি, পানিটা আস্তে আস্তে কি গরম হয়ে গেছে। এখন দুইটা পাত্রের মধ্যে আমি একটি নীল দ্রবণ কিংবা লাল দ্রবণের ফোঁটা নিচ্ছি, ঠিক আছে। দুইটা পাত্রে নিচ্ছি, ঠান্ডা পানিতে নিচ্ছি, গরম পানিতে নিচ্ছি। এখন কোন পানিতে বা কোন অবস্থায় ব্যাপনের হারটা বেশি, কোন অবস্থায় ব্যাপনের হারটা বেশি মানে ব্যাপন ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি, মূলত
এই যে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিতে আমি যদি নীল দ্রবণটা দিই, আস্তে আস্তে এটা এই পানিতে পড়তেছে এবং আস্তে আস্তে কি সব জায়গাতে ছড়িয়ে পড়তেছে। এবং গরম পানিতে যদি সেক্ষেত্রে দিই, এইটা পানিটা মনে করো তাপ দেওয়ার ফলে গরম হয়ে গেছে, সেক্ষেত্রে আমি নীল দ্রবণ দিলাম। এখন কথা হচ্ছে, আমার এই যে নীল দ্রবণের তাপমাত্রা ঠান্ডা, সচরাচর নীল দ্রবণ তাপমাত্রা ঠান্ডা এবং পানির তাপমাত্রাটা কি গরম। এই নীল দ্রবণটা পড়ার সাথে সাথে এই পানির যে তাপমাত্রা, মানে পানির তাপমাত্রা অনেক বেশি, সেক্ষেত্রে পানির যে অণুগুলো খুব ছোটাছুটি করতেছে, মানে খুব ছোটাছুটি করতেছে পানির অণুগুলো গতি বৃদ্ধি পেয়েছে তাপের ফলে। আর এবং নীল দ্রবণ পড়ার সাথে সাথে এই যে পানির তাপমাত্রা নীল দ্রবণের কাছাকাছি যাওয়ার সাথে সাথে নীল দ্রবণের তাপমাত্রা তো অনেক কম, সেক্ষেত্রে পানিতে পড়ার সাথে সাথে নীল দ্রবণের অণুগুলো কণাগুলো সেক্ষেত্রে তাড়াতাড়ি ছুটাছুটি শুরু করে। কেন ছুটাছুটি করে? এই যে পানিতে পড়ার সাথে সাথে নীল দ্রবণের তাপমাত্রা, পানির যে তাপমাত্রাটা সেটা শোষণ করে, শোষণ করার পরে নীল দ্রবণের আহ, কণাগুলোর গতি বৃদ্ধি পেতে থাকে এবং এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। সেজন্য গরম পানিতে ব্যাপন প্রক্রিয়া সব থেকে বেশি। ঠান্ডা পানির থেকে গরম পানিতে বা ঠান্ডা আবহাওয়া থেকে গরম আবহাওয়ায় ব্যাপনের হার সব থেকে বেশি। ঠিক আছে? তাহলে তাপ প্রয়োগের ক্ষেত্রে আমাদের ব্যাপন হার বৃদ্ধি পায়। আশা করি তোমরা ব্যাপন সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছো। ব্যাপন সংজ্ঞাটা সুন্দর করে বুঝাই দিলাম এবং ব্যাপনের বৈশিষ্ট্য এবং ব্যাপনের হার নির্ণয়। ব্যাপন আসলে কোন অবস্থায় তার ব্যাপন হারটা বেশি, কোন অবস্থায় ব্যাপন হার কম। ঠিক আছে? তোমরা যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই, বা আমার ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দেবা। সাবস্ক্রাইব দিয়ে রাখলে আমার যে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করতেছি সেগুলো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে শুভেচ্ছা।